channel Learn English with Shishir. So now today we are going to discuss about retained object. তাহলে এতদিন পর্যন্ত আমরা যেটা শিখেছি ভয়েস চেঞ্জের 8টা টেন্সের যে ভয়েস চেঞ্জ করা যায়, তো সেই 8টা টেন্সের একসঙ্গে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ, সব করে রেখেছি। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস সংক্ষেপে লিখে দিয়েছি। ইনডেফিনিট IND দিয়ে ফুল স্টপ দিয়েছি, কন্টিনিউয়াসের CONTI দিয়ে ফুল স্টপ আছে, পারফেক্টটা পুরো লিখেছি, এটা পুরো লিখে নেবে। তো আমরা প্রসঙ্গে আসি, যেটা আজকে আমরা শুরু করছি সেটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। তো আমরা এতদিন তো ভয়েস করলাম, কি দেখলাম সেখানটায়? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, তিনটে জিনিস দেখেছি। তো এইবারে যেমন কীরকম, যদি আমরা একটা উদাহরণ বলি, হি প্লাকড এ ফ্লাওয়ার, তাহলে হি সাবজেক্ট, প্লাকড ভার্ব, ফ্লাওয়ার হচ্ছে অবজেক্ট। কিন্তু এইখানটা মজার ব্যাপার হচ্ছে রিটেন্ড অবজেক্ট হচ্ছে দুটো অবজেক্ট থাকবে। তো তখন আমরা কি করব? কোনো সেন্টেন্স তাতে যদি রিটেন্ড অবজেক্ট দুটো অবজেক্ট থাকে, তার ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে, তাই না? এটা একটা গন্ডগোলের ব্যাপার। তো সেটা গন্ডগোল কিছু না, এটা বুঝতেই পারা যাবে। কি করতে হবে এটা? তার আগে প্রথমে আমাদের ডেফিনেশনটা জানতে হবে, রিটেন্ড অবজেক্ট কাকে বলে, তাই না? তো তোমরা তো সবাই তো জানো ব্যাপারটা কি না, প্রদত্ত সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে, তবে ওই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করা হবে। প্রদত্ত সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে, তবে ওই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করা হয় এবং অপর অবজেক্টটা কোনো রকম পরিবর্তন ছাড়াই পড়ে থাকে। এই পড়ে থাকা অবজেক্টকে বলা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। ঠিক আছে? তাহলে ইফ a sentence contains two objects during the voice change of the sentence, we generally take one subject as subject and other subject remained unchanged. অর্থাৎ একটা সেন্টেন্স যদি দুটো অবজেক্ট থাকে, তাহলে সেই সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করব আর অপর অবজেক্টটা কী হবে? আনচেঞ্জ, অন্য অপরিত অবস্থা থেকে যাবে। যেটা অপরিত অবস্থা থেকে যাচ্ছে সেইটা কি বলবো আমরা? রিটেন্ড অবজেক্ট। তো এক্সাম্পলটা এবারে আসা যাক। একসঙ্গে আমি 8টা টেন্সের উদাহরণটা দিয়ে দিয়েছি। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, আচ্ছা ইনকমপ্লিট না, কমপ্লিট করে দিই। ইনডেফিনিট DE, দেখো বন্ধুরা, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রত্যেকটা আমাদের স্ট্রাকচার জানতে হয়েছিল। প্রেজেন্ট ইনডেফিনিট আমরা কী রেখেছিলাম চেনার নিয়মে? স্মৃতি রোমন্থন করে একটু দেখা হোক, আমরা একটু স্মৃতি রোমন্থন করি। রোমন্থন করতে গিয়ে দেখলাম যে সাবজেক্ট ছিল, ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, অবজেক্ট ছিল, তাই না? ভালো করে, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস অবজেক্ট। এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ছিল। সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস অবজেক্ট। পাস্টে কী ছিল? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস অবজেক্ট। যাই হোক, এইরকমভাবে আমরা নিয়মটা চিনতে পারছি এবার বাক্যটা। তো এখানে কি আছে? হি টেলস মি এ স্টোরি। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে, হি টেলস মি এ স্টোরি, দেখো ওইখানে হি সাবজেক্ট, টেলস হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, মি একটা অবজেক্ট আর এ স্টোরি একটা অবজেক্ট। তো এর উত্তরটা তাহলে কি হবে? উত্তরটা এবারে প্রেজেন্ট ইনটেন্সে ভয়েস চেঞ্জ আমরা করেছি। তো সেইখানে আমরা কি দেখেছি? সাবজেক্টিভ ফর্ম অফ দ্য গিভেন অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করি। তাহলে মিটাকে আগে করি,
হ্যাঁ বন্ধুরা, তাহলে মিটাকে আগে করলে কি হবে, আই অ্যাম হবে, যেহেতু অ্যাম ইজ আ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আই অ্যাম টোল্ড, তাহলে মিটা চলে গেল, টেলের পরে টোল্ড হলো, টেলটা টোল্ড হলো, তাহলে এ স্টোরি থেকে গেল, আই অ্যাম টোল্ড এ স্টোরি বাই হিম, তাহলে কি হলো, আই অ্যাম টোল্ড এ স্টোরি বাই হিম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের উত্তরটা কি হলো, আই অ্যাম টোল্ড এ স্টোরি বাই হিম। অথবা যদি আমরা এটাও করতে পারি, এ স্টোরিটাকে আগে নিতে পারি, তবে যখন আমরা সেকেন্ড অবজেক্টটাকে সাবজেক্ট করতে যাব না, অনেক সময় কি হয়, টু এইসব প্রিপোজিশনগুলো আবার এক্সট্রা আনতে হয়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। তাহলে ওই বিপদটা এড়িয়ে যাওয়ার জন্য সবসময় আমরা প্রায়োরিটি দেবো যে প্রথম যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করাটাই সব থেকে বেটার হবে। আবারও বলি, তাহলে দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা প্রায়োরিটি দেবো, গুরুত্ব দেবো সেই সাবজেক্টটা যেটা প্রথমে থাকবে। কারণ ওই সাবজেক্টটাকে, যেটা প্রথমে যে অবজেক্টটা থাকলো, ওই অবজেক্টটাকে যদি প্রথমে আমরা সাবজেক্ট করে নিই, তাহলে কি হবে, এক্সট্রা কোনো প্রিপোজিশন আর আনতে হয় না। কিন্তু দ্বিতীয় সাবজেক্টটাকে যদি, অবজেক্টটাকে যদি সাবজেক্ট করতে যাই, তাহলে ক্ষেত্র বিশেষে কী হয়, প্রিপোজিশন আনতে হয়, ঠিক আছে। ওই বিপদটা এড়িয়ে যাওয়ার জন্য আমরা সবসময় প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করব। তো যাই হোক, আই অ্যাম টোল্ড এ স্টোরি বাই হিম, অথবা এটা আরেকটা কী করা যেতে পারে, মানে এই স্টোরিটাকে সাবজেক্ট করব, এ স্টোরি ইজ টোল্ড মি বাই হিম। কেন বন্ধুরা, বোঝা গেল? এমন কিছু না, আগে আমরা যে নিয়মগুলো শিখেছি, যা সেই নিয়মটা রিটেন্ড অবজেক্ট নামক একটা অবজেক্ট দিয়ে সেইটা যে উদাহরণগুলো জাস্ট দেখানো হচ্ছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা কি দেখলাম, সাবজেক্ট বা প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তো রিটেন্ড অবজেক্টের সংজ্ঞার ক্ষেত্রে এটা আমরা একটা উদাহরণ দিলাম কি, হি টেলস মি এ স্টোরি। হি টেলস মি এ স্টোরি ওইটা একটা টেন্সে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে হলো। তাহলে একটা টেন্সের সঙ্গে একটা ফারাক আমরা বুঝতে পারবো। দেখো, হি টেলস মি এ স্টোরি, তাহলে পাস্টে কী হলো, হি টোল্ড মি এ স্টোরি, শুধু চেঞ্জ হলো কোনটা, টেলসটা চেঞ্জ হয়ে টোল্ড হলো। এবার ফিউচারে কী হবে, হি উইল টেল মি এ স্টোরি, তাহলে এই উইলটা হলো একটা এক্সট্রা শুধু ঢুকলো। দেখো, টেল মি সব ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী আছে, ইজ টেলিং, তাই না? তাহলে এইটার সঙ্গে আমরা ফারাকটা দেখতে পাচ্ছি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের ফারাকটা দেখো, ওয়াজ টেলিং, ইজটা শুধু ওয়াজ হয়েছে। প্রেজেন্ট পারফেক্টে যাই, এখানে হ্যাজ টোল্ড এসেছে, হ্যাজ টোল্ড। পাস্ট পারফেক্টে সেটা আবার হয়েছে হ্যাড টোল্ড। ফিউচার পারফেক্ট হয়েছে উইল হ্যাভ টোল্ড। তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র ফারাক। তাহলে ভার্বের ফর্ম চেঞ্জ হবে শুধুমাত্র, সেটাই হচ্ছে টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জ মিনস হচ্ছে ভার্বের ফর্ম চেঞ্জ। তো তাই যদি হবে, তাহলে এবার পাস্ট ইনডিফিনিটে কী হবে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম এবং পাস্ট ইনডিফিনিট সব একই। তাহলে শুধুমাত্র অ্যাম ইজ আরটার ক্ষেত্রে ওয়াজ ওয়ার হয়। তাহলে এইখানটা কী হবে এটা, তাহলে আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই হিম, আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই হিম। অথবা লিখতে পারো, এ স্টোরি ওয়াজ টোল্ড মি বাই হিম, এ স্টোরি ওয়াজ টোল্ড মি বাই হিম। বোঝা যাচ্ছে? দেখো, গুলিয়ে যাচ্ছে হয়তো বা, কিন্তু যদি আমরা আটটা টেন্স একটু ভালোভাবে দেখি, তাহলে দেখবে গুলোবার কিন্তু কোনো মানে রাস্তা নেই, সবটাই কিন্তু একদম জলের মতো সরল হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে পাস্ট ইনডিফিনিট কম্পেয়ার করো, পাস্টের সঙ্গে ফিউচার ইনডিফিনিট কম্পেয়ার করো, দুটো কন্টিনিউয়াস কম্পেয়ার করো, তিনটে পারফেক্ট কম্পেয়ার করো, তাহলে দেখবে সামান্য সামান্য ফারাকটা রয়েছে। তাহলে এটা হলো হি টেলস মি এ স্টোরি, হি টোল্ড মি এ স্টোরি, দুটো অবজেক্ট দেখিয়ে দিলাম এটা। তাহলে আই অ্যাম টোল্ড, মানে প্রথমে মিটাকে একবার সাবজেক্ট করা হলো, আবার পরীক্ষায় যদি পড়ে তাহলে যে কোনো একটা লিখলে হবে, তাই না? আবার কম্পিটিশান পরীক্ষায় সেখানে আরও অপশান দেওয়া থাকে, 4টে করে অপশান দেওয়া থাকে, সেটা থেকে তোমাকে টিক মারতে হয়।
তো তাহলে আমাকে এই সিস্টেমগুলো জানতে হবে। এবারে ফিউচার ইনডেফিনিটে কী হবে, তাহলে ফিউচার হি উইল টেল মি এ স্টোরি, তাহলে এটা কী হবে, মিটা আগে আসবে, তাহলে কী হবে উত্তরটা বন্ধুরা, আই শ্যাল বি টোল্ড এ স্টোরি বাই হিম, তাই তো, তাই না? আচ্ছা, এর আগে পরে নিয়মটাও লিখে দিলেও হবে, ভয়েস চেঞ্জের নিয়ম। রিটেন্ড অবজেক্ট কী লিখবো বলো তো, সাবজেক্টিভ ফর্ম of the given object, any one of the two, plus proper auxiliary verb, plus be, being, been, plus past participle form of the main verb, plus retained object, plus by oblique appropriate preposition, plus objective form of the given subject। দেখো বন্ধুরা একটু লেখাটা ছোট ছোট হয়ে গেছে, তো এক্ষেত্রে হয়তো টেন্সটা বুঝতে হবে, ভয়েসটা বুঝতে অসুবিধা হচ্ছিল। তো রিটেন্ড অবজেক্ট কাকে বলে আমরা সেটা জানলাম কি না, প্রদত্ত সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে ওই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় যে কোনো একটা অবজেক্টের সাবজেক্ট হবে এবং অপর অবজেক্টের কোনো পরিবর্তন ছাড়াই পড়ে থাকবে। এবার এর ভয়েস চেঞ্জের নিয়মটা কী করবো, সাবজেক্টিভ ফর্ম অফ দ্য গিভেন অবজেক্ট, অর্থাৎ যে দুটো অবজেক্ট দেওয়া থাকবে তার যে কোনো একটাকে সাবজেক্ট ধরবো, অ্যানি ওয়ান অফ দ্য টু, দুটো দেওয়া আছে তাদের যে কোনো একটাকে নেবো, প্লাস প্রপার অক্সিলিয়ারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর এই সবগুলো, প্লাস হচ্ছে বি, বিং, বিং। তাহলে বি বিংটা বি কখন হবে, যদি মডালস থাকে অথবা যদি মানে সেন্টেন্সটা যদি মডালস অক্সিলিয়ারি থাকে অথবা সেটা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সে হয় তাহলে সেক্ষেত্রে বি নেব। বিংটা কখন নেব, যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে বাক্যটা, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। আর বিনটা কখন নেব, যদি সেই বাক্যটা পারফেক্ট টেন্সে থাকে। তাহলে এই যে জিনিসটা বি, বিন আর বিং, এই তিনটে জিনিস, তাহলে বিটা নেবো হচ্ছে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকে বা মডালস অক্সিলিয়ারিজ থাকে, আর বিং নেবো কখন, যখন কন্টিনিউয়াস টেন্সে থাকবে, আর পারফেক্ট টেন্সে থাকলে কী নেব, বিন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটে নেব না, বাকিগুলো নেব। তাহলে সাবজেক্টিভ ফর্ম অফ দ্য গিভেন অবজেক্ট এখানে বসেছিল আই, এবারে অ্যাম, ইজ, আর প্রপার অক্সিলিয়ারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর এইগুলো প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট এটা আমরা করলাম। এবার আমরা ফিউচারটায় যাচ্ছিলাম, দেখো তাহলে সাবজেক্ট ফর্ম অফ দ্য গিভেন অবজেক্ট বসলো, এইখানে শ্যাল, এই যে বিটা বসেছে, এই বি যেহেতু এটা মানে ফিউচার ইনডেফিনিট আছে, বি পাস্ট পার্টিসিপাল ফর্ম, এবার রিটেন্ড অবজেক্ট নয়, যেটা অবজেক্টটা পড়ে থাকছে সেটা, প্লাস বাই হিম হয়ে গেল। এবারে আমরা কি যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেখানে আমরা কী নেব, বিং নেব। তাহলে কী হবে এইখানটা, মিটা আগে যাই, এ আই অ্যাম হবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রপার অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অ্যাম হলো, আই অ্যাম। বিং হবে, কন্টিনিউয়াস টেন্স যেহেতু আছে তাহলে বিং, আই অ্যাম বিং টোল্ড এ স্টোরি বাই হিম, তাহলে আই অ্যাম বিং টোল্ড এ স্টোরি বাই হিম, অথবা এ স্টোরি ইজ বিং told me
বাই হিম। তাহলে পাস্ট কন্টিনিউসে কী হবে, শুধু অ্যামটা হচ্ছে ওয়াজ হয়ে যাবে, এর ইজটা ওয়াজ হয়ে যাবে। তাহলে কী হবে, আই ওয়াজ বিং টোল্ড এ স্টোরি বাই হিম, অথবা এ স্টোরি ওয়াজ বিং টোল্ড মি বাই হিম। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে পারফেক্ট টেন্স মানে তাহলে এখানে হ্যাভ বিন নিতে হবে এইখানটায়। তাহলে কী হবে, সাবজেক্টিভ ফর্ম অফ দ্য গিভেন অবজেক্ট, তাহলে আই হলো। এবারে প্রপার অক্সিলারি ভার্ব মানে কি, এখানে হ্যাভ হ্যাজ হতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, তাহলে আই হ্যাভ হলো। এবারে এখানে বিন হবে যেহেতু পারফেক্ট টেন্স, আই হ্যাভ বিন। এবার পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব মানে টোল্ড এ স্টোরি বাই হিম, তাহলে আই হ্যাভ বিন টোল্ড এ স্টোরি বাই হিম, ক্লিয়ার। অথবা এ স্টোরি, তখন এটা হ্যাভ হবে না, হ্যাজ বিন হবে, স্টোরি হ্যাজ বিন টোল্ড মি বাই হিম, তাই না, খুব মজার ব্যাপার না। এবারে হ্যাড আছে, এও পারফেক্ট টেন্স, তাহলে বিন হবে এখানটায়, তাহলে আই হ্যাড বিন টোল্ড এ স্টোরি বাই হিম, অথবা এ স্টোরি হ্যাড বিন টোল্ড মি বাই হিম। এবার এটা কি হবে, আই শ্যাল হ্যাভ বিন টোল্ড, এটা ফিউচার পারফেক্ট যেহেতু ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম হবে, আই শ্যাল হ্যাভ বিন টোল্ড এ স্টোরি বাই হিম, অথবা এ স্টোরি উইল হ্যাভ বিন টোল্ড মি বাই হিম। দেখো বন্ধুরা, আমরা রিটেন অবজেক্ট তাহলে শেষ করব। এবার আমরা পুরো ডিভাইসে আসি। রিটেন অবজেক্ট তাহলে কাকে বলবো, প্রদত্ত সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে তবে ওই সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করব এবং অপর অবজেক্টটা কোনো রকম পরিবর্তন ছাড়াই পড়ে থাকবে। এই যেটা পড়ে থাকবে সেই পড়ে থাকা অবজেক্টকে বলবো আমরা রিটেন্ড অবজেক্ট। এর ভয়েস চেঞ্জের নিয়মটা কীরকম, সাবজেক্টিভ ফর্ম SUBJECTIV, SUBJECTIV, সাবজেক্টিভ ফর্ম অফ দ্য গিভেন অবজেক্ট। লেখাটা একটু ছোট হয়ে গেছে, জন্য যে দুটো অবজেক্ট দেওয়া থাকে তাদের যেখানে একটা অবজেক্ট প্লাস প্রপার অক্সিলারি ভার্ব, হ্যাঁ, সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অক্সিলারি ভার্ব তো আমরা সবাই জানি 24টা আছে, তো মডেলসগুলো বাদ দেবে, সেই বাকিগুলো প্লাস বি, বিং, বিন, আর এখানে হ্যাভ বিনও করতে পারো, কারণ ফিউচার পারফেক্টে হ্যাভ বিন লাগবে, বি, বিং, বিন আর হ্যাভ বিন। তাহলে প্রপার অক্সিলারি ভার্ব প্লাস বি, বিং, বিন প্লাস হ্যাভ বিন, এটা বোঝা যাচ্ছে কি? বি, বিং, বিন আর হচ্ছে হ্যাভ বিন। দেখো বন্ধুরা, এটা কিন্তু একটু খাতায় নোট করে নিলে, আমার বোর্ডটা খুব ছোট। সাবজেক্টিভ ফর্ম অফ দ্য গিভেন অবজেক্ট এনি ওয়ান অফ দ্য টু প্লাস প্রপার অক্সিলারি ভার্ব প্লাস বি, বিং, বিন আর হ্যাভ বিন। এবারে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস রিটেন্ড অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটা পড়ে থাকবে, একটা অবজেক্ট তো আমরা সাবজেক্ট করছি, বাকিটা পড়ে থাকবে, প্লাস বাই অবলিক প্রিপোজিশন, সে বাই না হয়ে টু হতে পারে, অ্যাট হতে পারে, উইথ হতে পারে, ইন হতে পারে, প্লাস অবজেক্টিভ ফর্ম অফ দ্য গিভেন সাবজেক্ট।
এবারে আমরা একটা উদাহরণ দিয়েছি, হি টেলস মি এ স্টোরি। এইটাকে 8টা টেন্সে দেখানো হয়েছে। কেন দেখানো হলো? যেহেতু আমরা ভয়েসের মোটামুটি 8টা টেন্সের যে ভয়েস চেঞ্জ করা যায় সেইগুলো আমরা সব শেষ করে ফেললাম আজকের। তো সেই জন্যে একটা উদাহরণ দিয়ে আমি 8টা টেন্সকে আবার একটু রিভাইজের জন্য পুরোটাকে উদাহরণটা দেখালাম যে এই একটা টেন্স, একটা বাক্য 8টা টেন্সে আমরা কীরকমভাবে লিখতে পারি। হি টেলস মি এ স্টোরি, পাস্ট টেন্সে হি টোল্ড মি এ স্টোরি, ফিউচারে হলো হি উইল টেল মি এ স্টোরি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হি ইজ টেলিং মি এ স্টোরি, পাস্ট কন্টিনিউয়াসে হি ওয়াজ টেলিং মি এ স্টোরি, ফিউচারে এই প্রেজেন্ট পারফেক্টে হি হ্যাজ টোল্ড মি এ স্টোরি, তারপরে তোমার পাস্ট পারফেক্টে হি হ্যাড টোল্ড মি এ স্টোরি, হি উইল হ্যাভ টোল্ড মি এ স্টোরি, তাই না? তো দেখো বন্ধুরা, এটা নিশ্চয়ই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কী সব হচ্ছে, এত কিছু আছে। ব্যাপারটা নয় যে ওই জন্যে আমি প্রত্যেক দিন একটা একটা করে টেন্স করেছিলাম। তো সেইগুলো ধীরে ধীরে একটা আজকের ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু থেকে একটা ময়ূরূহ হয়ে গেছে, ভয়েস চেঞ্জের ময়ূরূহ। তো এরপরে আমরা অন্যান্য জিনিসে আসবো, নেক্সট ক্লাসে কগনেট অবজেক্ট আসবো, ইম্পারেটিভ সেন্টেন্সের কী ভয়েস চেঞ্জ হবে। তো ভয়েস চেঞ্জ একটা একটা ভাস্ট সিলেবাস, ঠিক আছে? শুধুমাত্র একটা ক্লাসে কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট হয় না। তো যাই হোক, তো আমরা আজকের একটু সিনপসিস মতো একটু করে নিই যে ভয়েস চেঞ্জ আমরা মোটামুটি ভয়েসকে দুটো আগে ভাগ করছিলাম। তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস 8টা টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। সেই 8টা টেন্সগুলোর এই নামটা ছকের মধ্যে দেওয়া আছে। 8টা টেন্সের নিয়মগুলোও আমরা আগে দেখেছিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ কীভাবে করতে হয়। তো আজকের আমরা এসেছিলাম যেটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। হ্যাঁ, তো এটা কিন্তু খুব ভাইটাল, সবাই একটু মনোযোগ সহকারে এটা পড়াশোনা করবে। পড়াশোনা করলে এটা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। তো আশা করছি আমি এটা তোমাদের বোঝাতে সমর্থ হয়েছি। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক করো। আর সর্বোপরি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু ইন্সপিরেশন হারিয়ে ফেলছি। ঠিক আছে? তো তোমরা পাশে না থাকলে আমি তো এগুলো ঠিকমতো উপস্থাপনও করতে পারবো না, তাই না? তোমাদের কমেন্টও দরকার, তোমাদের লাইক দরকার, এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ারও দরকার। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, তবে আমার এই ক্লাসের তথ্যগুলো তোমাদের কাছে পৌঁছাবে, তাই না? আর অবশ্যই কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।